প্রিয় দর্শক, আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি, আমেরিকার রাজনীতি নিয়ে কথা বলি, অর্থনীতি নিয়ে কথা বলি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। বাংলাদেশের সামনে নির্বাচন, এক মাসেরও সময় কম। এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আজকে আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতি নিয়ে। আর এই কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের প্রেসিডেন্ট, এই কমিউনিটির অত্যন্ত প্রিয় মুখ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের মেম্বার, উদ্যোক্তা নাইম টুটুলকে। নাইম টুটুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আপনি তো নানাভাবেই বাংলাদেশের রাজনীতির সাথে এখানে ব্যবসা করছেন, সংগঠন করছেন, কমিউনিটি অ্যাক্টিভিজম করছেন, নানা কাজের সাথে জড়িত রয়েছেন। আজকে যেহেতু আপনি একজন জাতীয়তাবাদের পক্ষের শক্তি এবং গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, প্রেসিডেন্ট একটা সংগঠনের, নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামে, সো আপনার খুব ভালো ধারণা রয়েছে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে। বাংলাদেশে যে দীর্ঘদিন পর একটা নির্বাচন হচ্ছে, 2008 সালের পর প্রথমবারের মতো একটা স্বতঃস্ফূর্ত নির্বাচনের আমরা আভাস পাচ্ছি, কিন্তু দেশ আবার অস্থিরতার মধ্যে রয়েছে। সবকিছু মিলে কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ সৌরভ ভাই। জি, দেখেন, বস্তুতপক্ষে এই যে আসছে যে নির্বাচন 2024 সনের ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনের ভোটারের দিকে যদি আপনি তাকান, ভোটারের মূল বৃহৎ একটা অংশ কিন্তু জেএনজি, নিউ জেনারেশন। রাইট। আপনি দেখেন, আমি যদি মনে করি লাস্ট যে ভোটটা আমরা বাংলাদেশের মানুষ দেখেছে 2008 সনের নির্বাচন, যদিও এটা সেনা ব্যাক নির্বাচন ছিল, 2008 সনের নির্বাচন কিন্তু এই অনেকটা বিতর্কিত। রাইট। এরপরে আসেন 2014 সনের নির্বাচন, 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা ভোটে নির্বাচিত এমপি। এরপরে আসেন পরের নির্বাচন 2018 সনের নির্বাচন, দিনের ভোট রাতে। এরপর আসলেন 2024 নির্বাচন। সেটা তো পৃথিবীর বুকে আপনি জানেন একটা চরম বিতর্কিত একটা নির্বাচন। এই নির্বাচনগুলোকে রেখে 2024 সনের যে নির্বাচন, সারা পৃথিবী, বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ, যেটি নতুন প্রজন্মের কাছে এবং সারা পৃথিবীর মানুষ কিন্তু নির্বাচনমুখী। আমরা একটা নির্বাচন চাচ্ছি, নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, আমাদের প্রত্যাশা। এবং আপনি জানেন, আপনার দেশনায়ক তারেক রহমান, ওনার নেতৃত্বে আমি যে দল করি, যে দলের আমি একজন কর্মী, সে দলের যিনি বর্তমান চেয়ারম্যান, ওনার নেতৃত্বে আমরা আশা করি যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এটি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে আমি মনে করি। বাহ, খুব সুন্দর করে আপনি বলেছেন। আমাদেরও প্রত্যাশা যে এত 3টা নির্বাচন, একটা প্রজন্ম কিন্তু সুষ্ঠু নির্বাচন দেখেনি, সেই ধারাবাহিকতা আমারও বলতে হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই একটা ভালো নির্বাচন আমরা প্রত্যাশা করি। কিন্তু দেশের যে বর্তমানে যে অবস্থা রয়েছে, একটা অস্থিতিশীল পরিবেশ, সব কিছু মিলে একটা ভয়, শঙ্কা, আপনি কি মনে করেন এটা ওভারকাম একটা সুষ্ঠু নির্বাচন হবে? ডেফিনেটলি। দেখেন, এখনকার যে আমাদের যে এটি নির্বাচন কমিশন বা কমিশন অথবা এই যে যিনাদের দায়িত্বে রয়েছে যে সরকার নির্বাচন দেশের, এটি কোনো নির্বাচিত সরকার না এবং এটা কেয়ারটেকার গভর্নমেন্ট না, এটি একটি অন্তর্বর্তী সরকার। সাধারণ মানুষ এবং দেশের মানুষ এবং বহির্বিশ্ব চাচ্ছে যে একটি নির্বাচিত সরকার আসুক। এটা নির্বাচিত সরকারের মাধ্যমে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, এটা নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ স্বাভাবিক প্রক্রিয়ার দিকে এগোক। অর্থাৎ আপনি বলতেছেন যে নির্বাচিত সরকার আসলে এই পরিস্থিতি ঠিক হয়ে যাবে। ওকে, আপনি তারেক রহমানের কথা বললেন। তারেক রহমানের আমি যদি একটু পেছনে যাই, ধরুন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাদের একটা সুনাম রয়েছে। যেমন অনেকেই বলে যে দেশপ্রেমিক, সত্যিকারের দেশপ্রেমিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং খালেদা জিয়া তাকে আপসীর নেত্রী বলা হয়, গণতন্ত্রের মানসকন্যা বলা হয়। তাদের অনেক সুনাম রয়েছে এবং সম্প্রতি খালেদা জিয়া মারা গিয়েছেন, তার জানাজায় মুসলিম বিশ্বের ইতিহাসের অন্যতম বড় জানাজা হয়েছে। এটা মানুষের ভালোবাসার জন্য হয়েছে, আমরা যেটা বিশ্বাস করি। কিন্তু তারেক রহমান, তার বাবা এবং মায়ের যে সুনামটা, সেটা কি যদি প্রধানমন্ত্রী হয়, যদি নির্বাচিত হয়, বিএনপি ক্ষমতা গেলে স্বাভাবিকভাবে এখন বর্তমান যেই হিসেব রয়েছে, অনেকে আমরা ধারণা করতে পারি যে বিএনপি জয়ী হতে যাচ্ছে, সরকার গঠন করতে যাচ্ছে এবং অনুমিতভাবেই প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান। তিনি কি তার বাবা মায়ের সেই সুনামটা ধরে রাখতে পারবেন? কি মনে হয় আপনার কাছে? আপনার একটা কথা মাথায় রাখতে হবে, তারেক রহমান কে? তারেক রহমান হচ্ছে কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে। এবং এই জিয়াউর রহমান, আপনি দেখেন, বাংলাদেশের যে গণতন্ত্র, উনি গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক। পরবর্তীতে উনি অনেক কিছু রাষ্ট্রের জন্য অনেক কিছু করেছেন এবং তারও বর্তমানে এই যে আমাদের ম্যাডাম খালেদা জিয়া,
উনি কিন্তু একটা গৃহিণী, একবারে গৃহিণী ছিলেন। গৃহিণী ছিলেন, একবারে উনি রাজনীতির ধারে পাশে ছিল না, একদম না। ওখান থেকে কিন্তু উনি বেরিয়ে আসছেন, আসার পর একটা দলের দায়িত্ব নিয়েছেন, 3 বারে নির্বাচিত উনি প্রধানমন্ত্রী ছিলেন। নট অনলি দ্যাট, উনি এই যে আপসী নেত্রী উপাধি পেয়েছেন। এবং বাংলাদেশের এই যদি দেখেন আপনার পৃথিবীর বুকে, আমি মনে করি এশিয়ার এই যে আয়াতুল্লাহ খোমেনির জানাজা, আমরা মনে করি যে তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার থেকেও বেশি নাকি অনেকে বলে নাকি তার আয়াতুল্লাহ খোমেনির জানাজা। এবং ওই জানাজার যত মানুষ না হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে সাধারণ মানুষ, উপচে পড়া মানুষের ভিড় রেকর্ড করেছে। তো উনি এরপরে আপনি আসেন 1/11 পরবর্তীতে উনি যখন ওনাকে দেশ থেকে ওনাকে বিতাড়িত করা হয়েছিল, উনি যখন পরবাসী ছিলেন, দেশের বাইরে ছিলেন, এই টাইমটাতে কিন্তু উনাকে অনেক কিছু উনি নিজেকে নতুন করে গড়ে উঠেছেন। উনি যে গ্লোবাল যে পলিটিক্স, উনি গ্লোবাল পলিটিক্সের সাথে উনি সম্পৃক্ত। এবং আমি মনে করি উনি দেশে আসছেন একবারে পরিপূর্ণ রাজনীতিবিদ হিসেবে। উনি আজকে যে তারেক রহমান আর আপনি 1/11 আগে তারেক রহমানের ভিতর অনেক ডিফারেন্ট, অনেক গ্যাপ রয়েছে। খুব সুন্দর বলেছেন আপনি, খুব গোছানো কথা বলেছেন। এবং সেটা হচ্ছে যে তারেক, মানে আপনি বলতে চাচ্ছেন যে আগের যে তারেক রহমান ছিল, অনেক অভিযোগ ছিল, সেটা এখন মানে ওভারকাম করে তিনি এখন অনেক পরিশালিত হয়েছেন এবং গঠনমূলক। এটা খুব ভালো কথা বলেছেন আপনি, খুব সুন্দর করে বলেছেন। এর আগে কিন্তু অনেক অভিযোগ রয়েছে তারেক রহমান, আওয়ামী লীগ বলতো, এইগুলিকে আসলে আওয়ামী লীগ বলার জন্য বল, আপনার কি মনে হয়? না, আওয়ামী লীগ দেখেন, আওয়ামী লীগের নীতিগতভাবে ওদের প্রপাকাণ্ড, ওদের এটা আপনি দেখেন, ওরা রিউমার করে। তারপরেও এরপরে যদি আওয়ামী লীগ যদি ধরে নিলাম আপনি পজিটিভলি আওয়ামী লীগ যদি বলেও থাকে, কিন্তু দেখেন ওই সময়টা থেকে এখনকার তারেক রহমানের ভিতরে ইটস এ বিগ ডিফারেন্ট, বিগ গ্যাপ। তারেক রহমানের দেশে আসার পরে বক্তব্যগুলো দেখেন, তার এই যে বচনভঙ্গি, কথা বলার ধরন, এবং উনি মানুষের প্রতি রেসপেক্ট, উনি সব সর্বক্ষেত্রে উনি কিন্তু এই নিজেকে প্রমাণ করছেন যে উনি যে ভিন্ন আরেক তারেক রহমান আসছেন। ওকে, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচিত হলে যদি প্রধানমন্ত্রী হয়, তবে তিনি তার বাবা এবং মায়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন। বাবা এবং মায়ের যে উনি তো ওই জিন, ওইটাই রক্ত বহন করে অবশ্যই। আর তারপরে যার যে স্যাক্রিফাইস, রাজনীতিতে যার যে এত অনেকগুলো, আপনি জানেন উনি বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, অনেক কিছু, অনেক স্যাক্রিফাইস রয়েছে। এগুলো থেকে অনেক শিক্ষা গ্রহণ করছেন আমি মনে করি। এবং আরাফাত রহমান কোকুর বিদায়টা কিন্তু খুব দুঃখজনক ছিল। এই পরিবারটা অনেক কঠিন মানে এই দেশের জন্য আমার কাছে মনে হয়, যদিও আমি একজন এই চেয়ারে বসে উপস্থাপক হিসেবে বলতে পারি না, পক্ষে বলা ঠিক না, বাট তবু একজন দেশের নাগরিক হিসেবে বলা যায় এই পরিবারটা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, এটা কি বলা যায়? ডেফিনেটলি। আপনি দেখেন তারেক রহমান 1/11, ম্যাডাম খালেদা জিয়া 1/11 পরবর্তী সময় যখন দুই নেত্রীর কথা আসছিল, এক নেত্রী তো দেশের বাইরে চলে গেছে, আর এক নেত্রী আমাদের ম্যাডাম খালেদা জিয়া, উনি বলছে যে আমার দেশের বাইরে আমার কোনো স্থান নাই, আমার কোনো অ্যাড্রেস নাই, ঠিকানা নেই, এই দেশ আমার। এবং কিন্তু জীবনের শেষ অবধি এবং এটাই প্রমাণ করছেন। এবং তারেক রহমান দেশে আসার পরে দেখেন তার কিন্তু কোনো কিছু নেই, ওনার বাড়ি গাড়ি ওইটা সেটা অনেক কিছুই নেই। হ্যাঁ, তো আমরাও প্রত্যাশা করি, আপনি যেভাবে বলছিলেন আমরাও সেই প্রত্যাশা করি দেশের জন্য তারেক রহমান করবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এর আগে একাধিক নির্বাচনে জামায়াত এবং বিএনপি অ্যালায়েন্স ছিল, তারা যৌথভাবে নির্বাচন করে তারা ক্ষমতায় গিয়েছে, বিরোধী দল আন্দোলন করেছে। বর্তমান যে প্রেক্ষাপট, আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ বিএনপি যেমন আগে দ্বন্দ্ব ছিল, জামায়াত এবং বিএনপির মধ্যে দ্বন্দ্ব, এবং এর কারণটা কি মনে হয়? জামাত নিজেদেরকে বলে আর কি একটা আদর্শিক দল, কিন্তু তাদের আদর্শ আপনি দেখেন, আপনার 1971 থেকে যে 71 থেকে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা নির্বাচনের সময়, এবং কি দেখেন আজকে ওনারা এই যে নারী বিদ্বেষী, যে নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে, অথচ কিন্তু দেখেন আজকে ওনারা কিন্তু নারীর ক্ষমতায়নও ওখানে এস্টাবলিশ করতে অনেক কমপ্লিকেশন। ওনাদের জমাত পল্টি দিতে কিন্তু সময় লাগে না। জমাতের হচ্ছে কি আদর্শিক দল বলে, কিন্তু জমাতের বোঝা আদর্শ কোন জায়গায়, যে কোথায় কোন জায়গাতে কোন অবস্থানে কোথায় গিয়ে ঠেকে, এই জিনিসটা জামাতকে বোঝা বড় দায়। বুঝতে পেরেছি। আপনার মনে হয় যে জামাত ছাড়া, জামাতের যে বর্তমান প্রতিদ্বন্দ্বিতা করেছে, জামাতকে ওভারকাম করা কি বিএনপির জন্য কঠিন হবে? ডেফিনেটলি না। বিএনপিটা বিশাল একটা দল, আর বিএনপি যেহেতু তারেক রহমান, এর আগে কথা ছিল যে তারেক রহমান কখন আসবে, তারেক রহমান বিএনপি লিডার শূন্য, যেহেতু তারেক রহমান আসছে এবং দেশ খালেদা জিয়ার যে এবং জিয়াউর রহমানের যে আদর্শ,
এগুলো নিয়ে জামাতের আমি মনে করি না এটা এমন কিছু হবে, প্রশ্ন ওকে ওঠে না। ওকে আমরাও চাই যে বিএনপি একটা ভালো পথেই তারা দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাক। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় দলের অস্বীকার করার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ বড় দল, এবং এই প্রথমবারের মতো আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন হতে যাচ্ছে। এইটা আসলে কোনো প্রভাব পড়বে কিনা, এবং আওয়ামী লীগের এই পরিণতির কারণ কি মনে হয় আপনার কাছে? দেখেন, আওয়ামী লীগের পরিণতির কারণ আজকে দেশবাসী আজকে কিন্তু আওয়ামী লীগ নাই। দেশের বাইরে দীর্ঘদিন আওয়ামী লীগের জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন অনেক কিছু ওনারা এগুলা জনগণ দেখছে। দেখার পর আওয়ামী লীগ যখন আজকে কিন্তু দেশের নেই, দেশের মানুষ কিন্তু, সাধারণ মানুষ কিন্তু এটা আফসোস করছে না, ওরা পজিটিভলি নিচ্ছে। তো আওয়ামী লীগ আমার মনে হয় না এমন এত বেশি ডিফারেন্ট বা এটা প্রভাব পড়বে না আপনার মনে করছেন? এর কারণ কি আপনার মানে বড় কারণটা কি যে তাদের আপনি যেটা বলেন জুলুম নির্যাতন এরকম কিছু? ডেফিনেটলি আওয়ামী লীগ তো বাকশাল, আওয়ামী লীগের শুরুটা হয়েছিল যে 74 থেকে, যেদের বাকশালে তাদের একনায়কতন্ত্র এবং যে বিদ্বেষী রাজনীতি, জুলুমবাজের রাজনীতি, দেশের মানুষ এটা প্রত্যাখ্যান করছে। এবং দেখেন 5 আগস্টের সময় ছাত্র জনতার উপর যে নির্যাতন, নিপীড়ন সবকিছু মিলিয়ে দেশের মানুষ, সাধারণ মানুষ, আমাদের সারা দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে। বুঝতে পেরেছি। আওয়ামী লীগের এই শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় সবকিছু মিলিয়ে তার বিরুদ্ধে তাদের বিচারটা কি সঠিক বিচারের মাধ্যমেই তারা কি কখনো পুনর্বাসিত হতে পারে মনে হয় আপনার কাছে কখনো? আওয়ামী লীগ দেখেন, বিএনপি কিন্তু তারেক রহমানও বলছে যদি দেশের মানুষ যে এবার কি এটা সম্ভব না, আওয়ামী লীগের দেশে ব্যাক করাটা এটা অসম্ভব অনেকটা, কখনোই সম্ভব না আপনার কাছে? আমার মনে হয় না। আমার কেন দেশের মানুষ এটা কিভাবে নিবে দেখার ব্যাপার। বুঝতে পেরেছি, সেটা সময় বলে দিবে আসলে। কারণ যদি আপনার মানুষের নির্যাতন বেড়ে যায় মানুষের প্রতি, মানুষ যে জুলুমটা জাতিসংঘ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সবকিছু মিলে এই সময়টা পার করে তাদেরকে আবার ক্ষমতায় যাওয়া, এটা অনেক আসলে দুরূহ ব্যাপার হবে, সেটা সময়ে বলে দিবে। সবকিছু মিলে সামনে নির্বাচন বেশি বাকি নেই, বাংলাদেশের একটা অস্থিরতা, ভয়, শঙ্কা এখনো রয়েছে, মানে সবকিছু মিলে আমরা অনুষ্ঠান শেষ করছি। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে, একজন প্রবাসী হিসেবে কিছু বলবেন কিনা আপনি? আচ্ছা, আমার এই যে আজকের এই আপনার টক শোতে আসার মেইন একটাই, সেটা হচ্ছে আপনি দেখেন, আমি যদি জিডিপির কথা বলি দেশের, আপনি দেখেন আমাদের দেশে একসময় জিডিপির একটা বিশাল একটা অংশ আসতো কিন্তু এই যে কৃষিকাজ, কৃষিক্ষেত্র থেকে, এরপর আসছে আপনি দেখেন গার্মেন্টস থেকে, একটা কৃষিক্ষেত্রে কিন্তু আমাদের একটা এই আয়ের বড় মাধ্যমের উপরে কিন্তু আমাদের একটা আমাদের অর্থনীতি ভিত্তি যেটা নির্ভর করে, একটা সময় কিন্তু আমরা অনেকটা এটা পিছিয়ে গেছিলাম। দেখেন আপনি গার্মেন্টস শিল্প, আমাদের গার্মেন্টস শিল্প নিয়ে প্রবাসের কোটা বিভিন্ন নিয়ে আমাদের অনেকগুলো বিতর্ক সৃষ্টি হয়েছিল, কিন্তু একটি মাত্র খাত যেটা হচ্ছে গিয়ে প্রবাসের ম্যান পাওয়ার, জনশক্তি, যেটা শুরু করছিল কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখনো কিন্তু জিডিপির বিশাল একটা অংশ কিন্তু আমাদের এই প্রবাস থেকে, প্রবাসীরা। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট, যেটা এই ডক্টর ইউনূস, হ্যাঁ, ওরা আজকে প্রবাসীদের ভোটাধিকার, প্রবাসীরা যে ভোট দিচ্ছে, আমি দেখেন আমি কিন্তু 2008 সনে যে যারা আজকে 2008 সনে যারা কিন্তু ভোট দিতে পারে নাই, 2008 সনে যে মানুষটা ভোট দিত তার বয়স অ্যাটলিস্ট 18 যদি হয়, 2008 থেকে আজ পর্যন্ত হিসেব করেন 40+, এটা 40 বছর ঊর্ধ্বে, মানে 40 বছর অনেক ভোটার যে বয়স। তো এখন এই যে মানুষগুলাকে প্রবাসের এই যে নতুন যে জেনারেশন এবং যে প্রবাসের যে ভোটারগুলা বাইরে রয়েছে, আমরা যারা প্রবাসে দেশের অর্থনীতি আজকে যে এই ভোটের ব্যবস্থা, আমরা কিন্তু প্রবাসীরও কিন্তু আজকে গুরুত্বপূর্ণ, দেশের যে ভোটের যে উৎসব কিন্তু আমরা এই প্রবাস থেকে পাচ্ছি, পার্টিসিপেট করতে পারছি, ব্যালট আসছে, এখানে অনেকে ভোট দিচ্ছে, ভোটটা কোথায় যাবে এটা ফ্যাক্ট না আমাদের প্রবাসীর কাছে, ভোট দিতে পারছি, এবং একটা অ্যামাউন্ট, একটা পার্সেন্টেজ কিন্তু একটা সময় কাউন্ট হবে যে প্রবাসী ভোটার এতটা পার্সেন্ট অবশ্যই। এবং আমি মনে করি পৃথিবীর বিভিন্ন জায়গাতে হয়তো প্রথম স্টার্ট যখন করছে কিছুটা এই ত্রুটি থাকবে স্বাভাবিক, তারপরেও আমরা যদি প্রবাসীরা যদি প্রত্যক্ষভাবে যদি ভোট একটা অ্যামাউন্ট যদি আসে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে প্রবাসী ভোটের সংখ্যাটা এতটুক। এবং পরবর্তীতে আমাদের প্রবাসীদের, আমরা যারা প্রবাসে রাজনীতি করি, পলিটিক্স করি, আমরাও কিন্তু ওই যে বলেন কোটা, প্রবাসী মন্ত্রণালয়, আমাদের কথা বলার নিজস্ব অধিকার, আমরা নিজেরা কথা বলতে পারবো। এই জন্য আমাদেরকে অধিকার যদি আমাদেরকে আদায় করতে হয়, আমাদেরকে প্রথম দেখাইতে হবে যে আমাদেরকে এই যে
ভোটের অংশটা কতটুকু, Right. আমরা প্রবাসীরা কত এটা পার্সেন্ট খুবই ভোটার। খুবই গুরুত্বপূর্ণ। আমার এই প্রবাসীদের কাছে মেসেজ আপনার মাধ্যমে বা এই আইটিভির মাধ্যমে আমরা আসেন স্বতঃস্ফূর্তভাবে এই ভোটে অংশগ্রহণ করি। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আচ্ছা, প্রবাসীর কথা যখন বললেন, আপনার একটা প্রশ্ন যে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, রাজনীতি কেন করতে হয় প্রবাসীদের, এটা অনেকে জিজ্ঞেস করে। আচ্ছা আচ্ছা, রাজনীতি আসলে আমরা তো প্রবাসী যদিও দেশের বাইরে থাকি, প্রবাস থেকে অনেক দূরে, কিন্তু দেশের কথা কিন্তু আমরা সারাক্ষণ আমরা দেশ নিয়ে উদ্বিগ্ন থাকি। রাইট। আমরা দেশকে ভালোবাসি, তো এইসব কারণে দেশের প্রতি একটা সময় আমাদের মাথার ভিতর থাকে দেশ আমার, দেশের প্রতি একটা মমত্ববোধ থাকে, দেশের প্রতি একটা টান থাকে। অতএব কারণে এই টানের থেকে প্রবাসের যখন আমরা দেশের মানুষ যখন ভালো থাকে আমরা ভালো থাকি, আমরা চেষ্টা করি দেশের মানুষকে ভালো রাখার জন্য। সেই জন্য আপনারা রাজনীতিতে ইনভলভটা চলে আসে। রাইট রাইট, খুবই সুন্দর কথা বলেছেন। আসলে যেখানেই থাকি যেখানে আমাদের আলো বাতাসে বেড়ে ওঠা সেই ভালোবাসাটা থেকে যায়। ওকে, আমরা অনুষ্ঠান শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? শেষ কথা একটাই, যে আপনারা আসেন, আমরা যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমি প্রত্যাশা করি এটি নির্বাচিত সরকার আসবে। এই নির্বাচিত সরকার আসতে হলে আমাদেরকে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। যে যেখানে থাকুন আমরা নির্বাচন অংশগ্রহণ করি, এটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের অপেক্ষা থাকবে, আমরা থাকবো। বাহ, খুব সুন্দর করে বলেছেন জনাব নাঈম টুটুল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং আপনার চমৎকার মতামতের জন্য। দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় IBTVর সাথে থাকবেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।